গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 3 সেপ্টেম্বর 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের 31শে আগস্ট ডাব্লিউবিপি ফ্রি মক টেস্ট যেটা হয়েছিল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তার রেজাল্ট পুরোপুরি টপ 100 র্যাঙ্ক যারা যারা করেছো সবার টেলিগ্রামে শেয়ার করা হয়েছে। এখানে আমি টপ 15 অর্থাৎ প্রথম 15 জন যারা যারা র্যাঙ্ক করতে পেরেছে তাদের নামটা এখানে শেয়ার করেছি, কেননা পুরোটা করা সম্ভব নয়। এখানে হাজার হাজার ছেলে এক্সাম দিয়েছে। তো প্রথম যে হয়েছে সে হচ্ছে সায়ন পাল, খুব ভালো স্কোর করেছে 76.50 আউট অফ 85। সেকেন্ড সুমন পাল 76 আর তাপস সাঁতরা 74। বাদ বাকি টপ 100-দের স্কোর তোমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে। আর যারা যারা পরীক্ষা দিয়েছো তারা ভিউ রেজাল্ট করলে যে যার স্কোর নিজেই দেখতে পাবে। তো এই পরীক্ষাগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের হয় নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। নেক্সট এক্সাম কবে হবে আমি সেটা অ্যানাউন্স করে দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই যুক্ত হয়ে যাও। আর ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এটাও তোমাদের 1 সেপ্টেম্বর হয়েছিল, এটাও একটা ফুল লেন্থ মক টেস্ট ছিল এবং এখানে রাজ স্কোর করেছে 194.68, আদ্রিজা 179.37 এবং গৌরব ঘোষ 157.49। বাদ বাকি 15 জনের এখানে আমি শেয়ার করলাম। টপ 100 তোমাদের টেলিগ্রামে শেয়ার করা আছে। যারা যারা টেস্ট দিয়েছো তারা ভিউ রেজাল্ট করলে যে যার র্যাঙ্ক এবং স্কোর সবাই দেখতে পাবে। তো এগুলো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে তোমরা সারপ্রাইজ মক টেস্টগুলো কখন কখন কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পারবে। আর এগুলো ফুল লেন্থ ছাড়াও তোমাদের সাবজেক্ট ওয়াইজ টেস্টও চালু হচ্ছে, তার কারণেও তোমরা এগুলো টেলিগ্রামে যুক্ত না হলে আমি সবসময় তোমাদেরকে এরকমভাবে ভিডিওর সাহায্যে বলা সম্ভব হয় না। তো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকলে তোমরা সব মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারবে। এই মক টেস্টগুলো আবারও বলছি সম্পূর্ণ ফ্রি, এর জন্য কিন্তু কোনো সাবস্ক্রিপশন লাগে না। তোমরা মক টেস্টগুলো দাও, তোমাদের প্রস্তুতি যাচাই করো। আজকে এরপরে 10:30টার সময় তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জিকে ম্যারাথন ক্লাস হবে। তোমরা এর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেবো, আমি ওখান থেকে পেয়ে যাবে অথবা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর পশ্চিমবঙ্গ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন হবে আজকে সন্ধ্যাবেলা 7টার সময়। কেমন? চলো, আজকে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিইনি, একটু দেরি হয়ে গেছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ করতে, তোমরা অ্যাডজাস্ট করে নিও, নেক্সট দিন থেকে আবার ইংলিশটা পেয়ে যাবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন যেটা খুব ইম্পর্টেন্ট, আসনা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কোন দেশ? দেখো, আসনা ঘূর্ণিঝড় যেটা, এটার নামকরণ করেছে হচ্ছে তোমার পাকিস্তান। ঘূর্ণিঝড় আসনা 2024 যেটা উত্তর ভারত মহাসাগর ঘূর্ণিঝড় মৌসুমের দ্বিতীয় নামকরণকৃত একটা ঘূর্ণিঝড়, এটার নামকরণ করেছে পাকিস্তান। এর অর্থ হচ্ছে সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়। এটা একটা অত্যন্ত বিরল ঘূর্ণিঝড় বলে বলা হচ্ছে এবং খুব চর্চায় রয়েছে আসনা ঘূর্ণিঝড়টা। খুব ভালো করে তোমরা মনে রাখবে, তার কারণ আসনা স্থলভাগ পেরিয়ে আরব সাগরে গিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। নর্মালি যেটা হয়, ঘূর্ণিঝড় সমুদ্রপৃষ্ঠ বা জলভাগ থেকে সৃষ্টি হয়ে তার স্থলভাগে যায়, কিন্তু আসনা স্থলভাগ পেরিয়ে আরব সাগরে গিয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। তো 1891 থেকে 2023 সালের মধ্যে আগস্ট মাসে আরব সাগরে মাত্র 3টে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, 76-এ, 64-তে আর 44 সালে। 1976-এর পরে এই প্রথম এরকম ধরনের ঘূর্ণিঝড় হচ্ছে। ঘূর্ণিঝড় কিভাবে হয় আমি খুব শর্টে তোমাদের একবার বলে দিই। দেখো, আমাদের নিরক্ষীয় অঞ্চল আর ক্রান্তীয় যে অঞ্চল রয়েছে, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা আর এখানে বিষুব রেখা বা নিরক্ষ রেখা, এই জায়গাটাতে সূর্য কি হয়, লম্বভাবে কিরণ দেয়, মানে খুব বেশি এই জায়গাটা উত্তপ্ত হয়। তো যার ফলে এই অঞ্চলের যে জলভাগগুলো রয়েছে বা স্থলভাগগুলো রয়েছে, সেখানকার একটা নির্দিষ্ট অঞ্চলের বায়ু খুব উষ্ণ হয়ে ওপরের দিকে হালকা হয়ে উঠে যেতে থাকে এবং সেই জায়গাটা পূর্ণ করে শীতল বায়ু। এই ধরো এখানে যেগুলো ব্লু কালারের অ্যারো রয়েছে সেগুলো হচ্ছে শীতল, তো সেগুলো এসে এই উষ্ণ জায়গাটা ফিল আপ করার চেষ্টা করে। এর ফলে কি হয়, এই ব্যাপারটা যখন বারবার হয় তখন এরকম একটা চক্রাকারে ব্যাপারটা ঘুরতে থাকে এবং সেটাই ঘূর্ণিঝড়ের আকার নেয় পরে। এই ঘূর্ণিঝড়গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন ধরো সাইক্লোন, এটা হচ্ছে তোমার ভারত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর, এই জায়গাগুলোতে যে ঘূর্ণিঝড় হয় তার নাম হয় সাইক্লোন। সাইক্লোন শব্দটা গ্রিক শব্দ থেকে সাইক্লোস থেকে এসেছে। সাইক্লোসটা একটা গ্রিক শব্দ, এটা থেকে সাইক্লোস এসেছে, যার অর্থ হচ্ছে সাপ। এবং ব্লিজার্ড, এটা হচ্ছে একটা শীতল বায়ুর ঘূর্ণিঝড়, এটা সাধারণত উত্তর আটলান্টিক মহাসাগর আর তার নিকটবর্তী অঞ্চলে দেখা যায়। টর্নেডো মেক্সিকো উপসাগরে উৎপন্ন হয় এবং মেক্সিকো আর আমেরিকাতে দেখা যায়। সেরকম হ্যারিকেন ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণিঝড় উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় হ্যারিকেন, দক্ষিণ আমেরিকাতে গেলে দেখা যায়। টাইফুন
এটাও বিধ্বংসী ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপন্ন হয়। আর অস্ট্রেলিয়াতে এটাকে বলা হয় উইলি উইলি। এগুলো খুব পরীক্ষাতে আসে, তোমাদের খুব ভালো করে এগুলো নোট করে রাখবে। আর এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই সাইক্লোনের নাম দেওয়া হয়। দেখো, যখন ঝড়ের গতিবেগ 74 মাইলের বেশি হয়ে যায় তখন সেই ঝড়টাকে একটা বিশেষ নাম দেওয়ার দরকার হয়, এবং বিভিন্ন দেশের যে আবহাওয়া দপ্তরগুলো রয়েছে তারা এই নামগুলোকে দেয় আলাদা করে, তার বায়ুর গতিবেগ কার কত রয়েছে সেগুলো সেই অনুযায়ী ক্যাটাগরাইজ করে এগুলোর আলাদা আলাদা নাম দেয়। তো এখানে আমাদের ভারতের ক্ষেত্রে এটা নাম দেয় ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট, অর্থাৎ IMD। এটা ভারতের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র 1875 সালে স্থাপিত হয়েছিল, যার সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে। ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া ঝড়গুলোর নাম ঠিক করে এই IMD, মানে ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট। এটা এখনো পর্যন্ত 169টা ঝড়ের নামকরণ করেছে। আর এটা রয়েছে আমাদের মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের মধ্যে। মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে রয়েছে ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট। খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হয়। তারপরের প্রশ্ন, কোন রাজ্য সরকার 1 সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করতে চলেছে? পুলিশ দিবস পালন করতে চলেছে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ। 2020 সাল থেকে এটা পালন করছে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুলিশ দিবস। পশ্চিমবঙ্গের লোকনৃত্য কি কি রয়েছে? গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মহল, কীর্তন। ন্যাশনাল পার্ক এখানে 6টা রয়েছে। কি কি রয়েছে? বক্সা ন্যাশনাল পার্ক, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সুন্দরবন আর সিঙ্গলীলা। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি। রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপজাতি অসুরখণ্ড হাজং, হো, পারহাইয়া, রাভা, সাঁওতাল, সাবার এগুলো। আর উৎসব প্রচুর রয়েছে, তার মধ্যে দুর্গাপূজা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নান্দিকার জাতীয় নাট্য উৎসব এগুলো তো রয়েইছে। তোমাদের আজকে পশ্চিমবঙ্গ জিকে ম্যারাথন ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গলের কমপ্লিট জিকের এখানে ক্লাস করাবো। 10টা 30-এ সবাই ক্লাসে জয়েন করে নিও। খুব গুরুত্বপূর্ণ এবং ইউজফুল ক্লাসটা তোমাদের হবে। আর সন্ধ্যাবেলাতেও আমি পশ্চিমবঙ্গ রিলেটেড যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে সবকটা এখানে আলোচনা করব। তো এই দুটো ক্লাসের লিঙ্কই আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ক্লাসগুলো অবশ্যই জয়েন করে নিও। যারা নতুন রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও নলেজ অ্যাকাউন্টে, ওখান থেকে সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা পাবে। এই সপ্তাহে আরো অনেক ম্যারাথন ক্লাস আছে, সেগুলো তোমরা জানতে পারবে কখন কি হচ্ছে না হচ্ছে টেলিগ্রাম থেকে। নেক্সট কোয়েশ্চেন, 2024 সালে এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত সম্মানজনক রামন ম্যাগসেসে পুরস্কারে সম্প্রতি কে সম্মানিত হয়েছেন? রামন ম্যাগসেসে পুরস্কার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো হাওয়াও মিয়াজাকি পেয়েছেন এশিয়া নোবেল পুরস্কার। দেখো, আমি একটু ডিটেলস বলে দিই। হাওয়াও মিয়াজাকি একজন জাপানি অ্যানিমেটর, অ্যানিমেশন করেন, চলচ্চিত্র নির্মাতা এবং মাঙ্গা শিল্পী। স্টুডিও গিভলির একজন প্রতিষ্ঠাতা। তিনি একজন দক্ষ গল্পকার এবং জাপানি অ্যানিমেটেড ফিচার ফিল্মগুলোর স্রষ্টা হিসেবে এই আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছেন, এবং তাকে অ্যানিমেশনের ইতিহাসে সবচেয়ে দক্ষ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন গণ্য করা হয়। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা বার্ষিক একটা পুরস্কার। 1958 সালে থেকে জনসেবা, সাংবাদিকতা, সামাজিক নেতৃত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় অবস্থিত রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রত্যেক বছর এই পুরস্কারটা দেয়। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটাকে বলা হয় এশিয়ার নোবেল পুরস্কার। আর এই বছর অনুষ্ঠানের 65তম এডিশন ছিল, 65th এডিশন। 4জন এশিয়ানকে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তারপর 2024-এ প্যারিস প্যারা অলিম্পিক পুরুষদের হাই জাম্প T47 ইভেন্টে নিশাত কুমার কোন পদক জিতেছে? নিশাত কুমার জিতেছে রূপোর পদক। ভারতীয় প্যারালিম্পিয়ান ইনি। টোকিও 2020 গ্রীষ্মকালীন প্যারালিম্পিক যেটা হয়েছিল সেখানেও রূপোর পদক জিতেছিলেন। আর এখানেও 2024-এর গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে তিনি রূপোর পদক জিতলেন। তারপর 2024 সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে সবচেয়ে বেশি সংখ্যক এনআরআই কোন দেশের তালিকাভুক্ত? মার্কিন যুক্তরাষ্ট্র। 2024 সালের হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের 46 জন ব্যক্তি এনআরআই তালিকাভুক্ত। ধনী এনআরআইদের সংখ্যার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, তারপরে ইউনাইটেড কিংডম।
আর তালিকার সবচেয়ে ধনী এনআরআই গোপীচাঁদ হিন্দুজা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তালিকাভুক্ত এনআরআইদের প্রায় 79% স্বনির্ভর। তারপরে ভারত কোন দেশের সাথে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক প্রকাশ করেছে? এটা প্রকাশ করেছে সিঙ্গাপুর রিসেন্টলি 2000 মানে অ্যাকচুয়ালি করেছে সমঝোতা, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা করেছে 2024 সালের সেপ্টেম্বরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্রমণের সময় ভারত সিঙ্গাপুরের সাথে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে সহযোগিতার জন্য এটা করেছে। এর লক্ষ্য হচ্ছে সিঙ্গাপুরের শক্তিশালী আর বৈচিত্র্যময় ইকোসিস্টেম, যেটা সরঞ্জাম প্রস্তুতকারক, উপকরণ সরবরাহকারী এবং গবেষণা আর উন্নয়ন কার্যকলাপে সমৃদ্ধ, মানে সব ব্যবহার করে সেগুলো ভারতের নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমে তৈরির প্রচেষ্টাকে আরো জোরদার করবে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হাল, যেটা এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ডক্টর ডি কে সুনীল নিযুক্ত হয়েছেন হালের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড হলো একটা ভারতীয় পাবলিক সেক্টরের মহাকাশ আর প্রতিরক্ষা সংস্থা, যার সদর দপ্তর বেঙ্গালুরুতে রয়েছে। 23শে ডিসেম্বর 1940 সালে প্রতিষ্ঠিত এটা। হাল হলো বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম মহাকাশ এবং প্রতিরক্ষা নির্মাতাদের মধ্যে একটা। তারপরে ভারতীয় বিমান বাহিনীর নায়কদের উপর প্রথম কমিক বইটা, যেটা আইএফ এর ঐতিহাসিক বর্ণনা তুলে ধরে, এটা কে চালু করেছিলেন? তো এটা চালু করেছিলেন এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। ভারতীয় বিমান বাহিনীর আইএএফ এ কর্মজীবন গ্রহণের জন্য তরুণদের অনুপ্রাণিত করার জন্য হিরোজ অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ভলিউম 1 শিরোনামে 32 পৃষ্ঠার এই কমিক বইটা তিনি প্রকাশ করেছেন। এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী প্রকাশিত এই কমিক বইটাতে দুটো গল্প রয়েছে, একটা আইএএফ মার্শাল অর্জন সিং সম্পর্কে আর অন্যটা 1971 সালে ভারত পাক যুদ্ধের সময় বয়রা যুদ্ধ সম্পর্কে। তারপরে জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলা চলচ্চিত্র নির্মাতা, যার মৃত্যুতে সকলেই শোকাহত হয়েছিলেন, তার নাম কি? উৎপলেন্দু চক্রবর্তী। উৎপলেন্দু চক্রবর্তী একজন বিখ্যাত বাংলা চলচ্চিত্র নির্মাতা ছিলেন, খুব গুরুত্বপূর্ণ তোমাদের ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস এক্সামের জন্য। তিনি চোখ চলচ্চিত্রের জন্য সেরা চলচ্চিত্র আর সেরা পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে চোখ এবং দেব শিশু। তারপরে ভারত দ্বারা তৈরি দ্বিতীয় পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাবমেরিনের নাম কি? এটার নাম হচ্ছে আইএনএস আরিঘাট। দেখো আইএনএস আরিঘাট যেটা, এটা বিশাখাপত্তনমের শিপ বিল্ডিং সেন্টারে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য অ্যাডভান্স টেকনোলজি ভেসেল প্রকল্পের অধীনে ভারত দ্বারা তৈরি দ্বিতীয় পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন। এর কোড নাম S3। আর ভারতের পারমাণবিক সাবমেরিন প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে তাদের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধকে আরো শক্তিশালী করা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। আরবিআই এর মুখ্য কার্যালয় কোথায় রয়েছে? মুম্বাই। 2024 সালের ফেব্রুয়ারিতে কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 3টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? এর উত্তর হয়ে যাবে জাকির হোসেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, এপিকে এর পুরো নাম কি? হরিপ্রসাদ চৌরাশিয়া কোন সঙ্গীত যন্ত্রের সাথে যুক্ত? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনের এগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2 সেপ্টেম্বর 2024 কোয়েশ্চেন্স কি কি ছিল? কোন দেশ 2024 সালের 8ম মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে? ভারত। বাণিজ্য আর শিল্প মন্ত্রকের অধীনে মশলা বোর্ড রপ্তানি বাড়াতে এবং এলাচের উৎপাদনশীলতা বাড়াতে একটা নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের নাম কি? স্পাইসড। প্রজেক্ট সিবার্ড এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাজেশ ধানকার। কোন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজকে 2024 সালের আগস্টে নবরত্ন মর্যাদা দেওয়া হয়েছে? NHPC। 2023 সালের জন্য খেলাধুলা প্রচারের জন্য বিজু পটনায়ক ক্রীড়া পুরস্কার কোন সংস্থা জিতেছে? ন্যালকো। অমৃতলাল মিনা কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন? বিহার। মনোজ পান্ত কোন রাজ্যের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন? পশ্চিমবঙ্গ। 2024 সালে বৈদ্যুতিক যান পরীক্ষার সুবিধার ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে? বেঙ্গালুরু। 2024 সালে ভারতের প্রথম সংবিধান জাদুঘর কোথায় স্থাপিত হবে?
হরিয়ানা। দক্ষিণ ভারতীয় উপজাতি জ্ঞান কেন্দ্র কানু কোন রাজ্যে চালু হয়েছিল? কর্ণাটক। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আর আপডেটের জন্য। নেক্সট ওয়েস্ট বেঙ্গল জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসের লিঙ্ক আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের কমেন্ট বক্সে পিন করে দেবো, ওখান থেকে তোমরা জয়েন করে নিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও কিন্তু নলেজ অ্যাকাউন্ট, তোমরা টেলিগ্রামে সার্চ করে ওটাতে জয়েন করেছো। সারপ্রাইজ ফ্রি মক টেস্ট বা ফ্রি ক্লাসেসগুলোর জন্য তোমরা টেলিগ্রাম থেকে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বেস্ট অফ লাক, হ্যাভ এ গ্রেট ডে।